আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। গল্প রক্তিম চুম্বন। গল্পটি লিখেছেন লেখিকা সুষমা মণ্ডল। পর্ব 9। পরের দিন বিদ্যুতের নিয়োগ করা উকিল খুব সহজেই প্রমাণ করে দেয় যে স্রোতস্বিনীকে চাপ দিয়ে এরকম ঘটনা ঘটানো হয়েছে। ও স্বেচ্ছায় কিছুই করেনি। সেই জন্য স্রোতস্বিনীর 1,00,000 টাকা জরিমানা হয়েছে। তবে ওকে আর কারাগারের ওপারে থাকতে হয় না, ও বেরিয়ে আসে জেল থেকে। স্রোতস্বিনী জেল থেকে বেরিয়ে আসায় নৃপেন্দ্র ওর ঘরে থাকা জিনিসপত্র ছুঁড়ে ফেলতে থাকে। বৃন্দা ওকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু নৃপেন্দ্র এতখানি রেগে রয়েছে যে কোনো মতেই ওকে আটকাতে পারছে না। গুরুজি, গুরুজি আপনি শান্ত হন, দয়া করে আপনি শান্ত হন গুরুজি। এইভাবে উত্তেজিত হয়ে পড়লে আপনি অসুস্থ হয়ে পড়বেন। না না, ওই মেয়েটা জেল থেকে ছাড়া পেয়ে গেল। জীবনে প্রথমবার আমাকে ব্যর্থতার মুখোমুখি হতে হলো। বিদ্যুতের হাতে প্রমাণ গিয়েছে যে স্রোতস্বিনীকে ব্ল্যাকমেল করা হতো। এসবের জন্য দায়ী নয়। আমি নিশ্চিত সম্রাট সবকিছুর পিছনে আছে। ওই বিদ্যুতের হাতে প্রমাণ তুলে দিয়েছে, ওই দিয়েছে এসব। হ্যাঁ, এবার বুঝবে সম্রাট যে আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলার পরিণতি কি হতে পারে। ওকে দেখিয়ে দেব আমি। অনেক ছাড় পেয়েছিস তুই, অনেকভাবে বেঁচেছিস। এবার তুই তৈরি হ সম্রাট পরিণতির জন্য। সারণ ছুটে চলেছে, প্রচণ্ড ঘামছে। যাকে সারাক্ষণ অপরাধীদের পিছনে দৌড়তে হয়, তাকে যে একদিন এইভাবে নিজের প্রাণ বাঁচাতে দৌড়তে হবে, সেটাও দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। আর কত দৌড়বেন অফিসার? এবার বের হন। এবার তো আপনার যাওয়ার সময় হয়ে গেছে, তাই না? নির্মল বন্দুক হাতে এসপি সারণ ভট্টকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। ওর শরীরী ভাষায় আছে স্পষ্ট আত্মবিশ্বাস। ও শুধুমাত্র একজন স্মাগলিং এজেন্ট হিসেবে কাজ করে তাই নয়, একই সঙ্গে যখন এরকম বিপজ্জনক কাজগুলো হয় তখনও ওই সামলায়। তবে সকলের অলক্ষ্যে থেকে যেহেতু ওকে সবটা নিয়ন্ত্রণ করতে হয়, তাই নৃপেন্দ্র নির্মলকে এই ধরনের কাজ খুব কম দেয়। আমি কিছু করিনি, প্লিজ। আমি গুরুজির কথা মতো সব করেছি। আমি ওনার কথাই মেনে চলি। আমার কোনো দোষ নেই। আপনার ভাই যদি স্রোতস্বিনীকে ওইভাবে ছাড়িয়ে নেয়, তাহলে আমি কি করতে পারি? প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ। নির্জন বাস স্ট্যান্ডে অনেকগুলো বাস পরপর দাঁড় করানো আছে। নির্মল তারই পিছনে লুকোনোর চেষ্টা করছে। দৌড়তে দৌড়তে অনেকক্ষণ আগেই ওর হাত থেকে বন্দুকটা পড়ে গিয়েছিল। তবে এত বছরে নৃপেন্দ্রর অধীনে কাজ করতে করতে নির্মলের যা লক্ষ্যভেদ ও দেখেছে, তাতে ও এইরকম কাঁপতে থাকা অবস্থায় গুলি করলে গুলিটা নির্মলের গায়ে আদৌ লাগতো কিনা, সেটা নিয়ে ওর নিজের মনেই যথেষ্ট সন্দেহ রয়েছে। সেটা তো হয় না শারণবাবু। আপনার মৃত্যুর পরোয়ানা গুরুজি লিখে দিয়েছেন, আর আমি সেটা আপনাকে ডেলিভার করতে এসেছি। আপনার সময় শেষ হয়ে গেছে। আপনি বলুন, ডেলিভার না করে পেন্ডিং রাখা কি ভালো হবে? যে কাজ করতে পারে না, গুরুজি তাকে এমনিতেই ছাঁটাই করে দেয়। তাহলে আমি কি করে আপনাকে ছেড়ে দিই বলুন তো? নিন। যত দেরি করবেন তত বেশি দৌড়াদৌড়ি করতে হবে। তার থেকে আমি একটা কথা দিচ্ছি, আপনাকে আমি খুব সহজভাবেই মারব। বেশি কষ্ট পেতে হবে না আপনাকে। আমি জানি গুরুজি যদি আপনাকে এই কাজটা নাও দিত, তবু আপনি এই কাজটা নিজের হাতে নিতেন। আপনি আপনার ভাইয়ের জন্য সব কিছু করছেন। হ্যাঁ, তাই তো। আমার ভাইকে আপনার জন্য অনেক কষ্ট পেতে হয়েছে। অনেক কষ্ট দিয়েছেন আপনি আমার ভাইকে। আমি তো এত সহজে আপনাকে ছেড়ে দেব না। তাই তো যখন আপনাকে মারার কথা হলো, তখন আমি নিজে থেকে দায়িত্বটা নিলাম, যাতে আপনাকে আমি নিজের হাতে শেষ করতে পারি। গুরুজি আপনাকেও ছাড়বে না, কিন্তু আপনি কি ভেবেছেন আপনাকে গুরুজি ছেড়ে দেবেন? বিদ্যুৎ যেভাবে গুরুজির পিছনে পড়ে আছে, তাতে গুরুজি ওকেও মেরে দেবেন। আমি যতদিন বেঁচে আছি ততদিন কেউ আমার ভাইয়ের গায়ে হাতটুকুও দিতে পারবে না। আমি হাত দিতে দেব না আমার ভাইয়ের গায়ে। ওকে বড় করার জন্য আজ এই পথে আমি এসেছি। আমার ফ্যামিলি আমার কাছে সবার আগে। সেই ফ্যামিলিকে আমি কিছুতেই আঘাত পেতে দেব না।
গুরুজি যখন দেখবেন যে আপনি ওনার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন, তখন গুরুজি কিন্তু আপনাকেও মেরে ফেলবেন। আপনি ওনার পথে কোনো বাধা হতে পারবেন না। তার থেকে এক কাজ করুন, আমার সঙ্গে হাত মেলান। আমি আইনের পথে অনেক শাস্তি দেব। আপনি আদালতের সব কথা খুলে বলবেন। এতে আপনার ফ্যামিলির ওপর বিপদও আসবে না। প্লিজ আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন। গুরুজি আমার সঙ্গে কি করবেন সেটা আমি নয় দেখে নেবো পরে। আপাতত আপনার সময় শেষ। প্লিজ প্লিজ, আমি আমার কথা দিচ্ছি, আমি এখান থেকে দূরে চলে যাব। দরকার হলে রিজাইন করব। আমি আর কোনো দিন কারো পথে থাকবো না। প্লিজ আমায় মারবেন না প্লিজ। নির্মলের হাত থেকে বন্দুকটা কেড়ে নেওয়ার জন্য শারণ নির্মলের পায়ে পড়ে। নির্মল পড়ে গেলে ও বন্দুকটা হাতে তুলে নেয়। শারণ নির্মলকে ঠিক গুলি করতেই যাবে, তবে তার আগেই নির্মল ওর হাতের মধ্যে লুকোনো ছুরিটা বের করে শারণের গলায় টেনে দেয়। যন্ত্রণায় শারণের চোখ বিস্ফারিত হয়ে যায়, ও ওখানেই ছটফট করতে করতে পড়ে যায়। এই মুহূর্তটা একেবারে পছন্দ হয় না নির্মলের, নিজের সব থেকে শত্রু হলেও না। শারণ বাঁচার জন্য ছটফট করতে থাকে, হাত উঁচু করে সাহায্যের জন্য প্রার্থনা করে, কিন্তু মুখে কিছুই বলতে পারে না। তার আগেই মৃত্যু নিশ্চিত করতে নির্মল শারণের মাথায় পর পর গুলি করে। আজ সারাদিন পার হতে চলল বৃন্দা, এখনো তুই সম্রাটের খবর পেলি না? না গুরুজি, আমরা চেষ্টা করছি, কিন্তু সম্রাটকে কোথাও খুঁজে পাচ্ছি না। ঠিক কর্পূরের মতো যেন কোথাও উড়ে গেছে গুরুজি, কোনো সন্ধান নেই ওর। সন্ধান নেই মানে? ও বুঝতে পেরেছে যে আমি ওর খোঁজ করছি, সেই জন্য গা ঢাকা দিয়েছে। তার মানে আমার ধারণাই সঠিক, সবকিছুর পিছনে ওই আছে। আর ও বুঝতে পেরেছিল যে আমি ওর খোঁজ করতে পারি, সেই জন্যেই ও রাতারাতি গা ঢাকা দিয়েছে। কিন্তু সম্রাট, তুই ভুলে গেছিস যে তোর শরীরে আমার রক্ত বইছে। তুই আজ যা ভাবিস আমি তোর অনেক আগেই তা ভেবে নিয়েছি। তোর কি অবস্থা করি শুধু দেখ সম্রাট। খুব অহংকার হয়েছিল না তোর? তোর অবস্থা দেখে আর কেউ কখনো আমার সঙ্গে বেইমানি করবে না। বৃন্দা, তুই নিজে গিয়ে তরঙ্গিনীকে তুলে নিয়ে আয়। তরঙ্গিনীকে তুলে আনবো? কিন্তু কেন গুরুজি? না মানে তরঙ্গিনীকে তুলে এনে আমাদের কি লাভ হবে? আমরা কি আবার স্রোতর্ষিনীকে আঘাত করতে চাইছি? ওকে তো আঘাত করতেই হবে, কিন্তু আপাতত আমার প্রথম লক্ষ্য সম্রাট। আমার সঙ্গে বেইমানি করার শাস্তি ওকে পেতেই হবে। আর তরঙ্গিনী ওর দিদিকে বাঁচানোর জন্য সম্রাটকে দিয়ে এসব করিয়েছে। তার মানে ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। সম্রাট সবসময় তরঙ্গিনীর উপর নজর রাখে। যেভাবে গর্তে আগুন লাগলে সাপ বেরিয়ে আসে, ঠিক সেইভাবেই ও বেরিয়ে আসবে। তারপর ওই সাপটাকে ধরে কি করে ওর ছাল ছাড়িয়ে শুকনো করতে হয় সেটা আমি দেখছি। আজ রাতেই ব্যবস্থা কর বৃন্দা, একদম দেরি করবি না, ওকে তুলে আন। যথা আজ্ঞা গুরুজি, আপনি যেমনটা বলেছেন তেমনটাই হবে। কথায় বলে না, আমি দণ্ডের ধারক, আমি নিয়মের রচয়িতা। আজ আমি দোষীর পতন ঘটাবই, সে দেবতা হোক বা দৈত্য। বৃন্দা নৃপেন্দ্রকে প্রতি মুহূর্তে দেখে চলেছে, অথচ এই মুহূর্তে ওর মনে হয় ওর সামনে এমন একজন বসে আছে যে নিয়ম, নীতি, আইন, কানুন, এমনকি মনুষ্যত্ব সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে। সে এখন নিজেকেই ভগবান ভাবতে শুরু করেছে। তবে এসব নিয়ে ও বহুদিন ভাবা বন্ধ করে দিয়েছে, তাই আলাদা করে ওর মনে আর কোনো প্রভাব পড়ে না। বরং সন্ধ্যায় তরঙ্গিনীকে টোপ হিসেবে ব্যবহার করে সম্রাটকে ঠিক কিভাবে ধরবে সেই পরিকল্পনাটাই ওর মাথার মধ্যে ঘুরতে থাকে। জেল থেকে বেরিয়ে তরঙ্গিনী সোজা ওর দিদিকে বাড়ি নিয়ে আসে। বিদ্যুৎ ওদের সঙ্গে আসে। কাগজপত্রে সই করা থেকে শুরু করে কোনো কিছুতেই বিদ্যুৎ ওকে এক মুহূর্তের জন্য একা ছাড়ে না। সন্ধ্যা হয়ে গেলে বিদ্যুৎ উঠে দাঁড়ায়। চলো। কোথায়? জানি না, যেতে যেতে যেখানে দাঁড়ানোর কথা মনে হবে দাঁড়াবো। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, চলো। তরঙ্গ, আমি ওর সঙ্গে গেলে তোর কোনো অসুবিধা হবে না তো?
বিদ্যুতের কথা সেইভাবে কখনো স্রোতস্বিনী ওর বোনকে বলেনি, কিন্তু স্রোতস্বিনী এবং বিদ্যুতের মধ্য থেকে একটা অনুভূতির আদান প্রদান আছে, সেটা তরঙ্গিনী বোঝে। বিদ্যুৎকেও শ্রদ্ধা করে, সম্মান করে, কিন্তু এই অবস্থায় ওদের দুজনের একটু কথা বলা উচিত, সেটা তরঙ্গিনী বুঝতে পারে। জেলের বন্ধ জায়গায় শারীরিক এবং মানসিকভাবে নিগৃহীত হতে হতে প্রকৃতির মাঝে নির্জনে ভালোবাসার মানুষটার পাশে হেঁটে চলে বেড়ানো যে একজন মানুষের কাছে কতখানি আশীর্বাদের হতে পারে, সেটা স্রোতস্বিনী কোনোদিনই অনুভব করতো না যদি না ও জেলে যেত। গঙ্গার ধারে বসে চোখটা বন্ধ করে ও একটু শান্তি অনুভব করছে, আর ওর পাশে বসে আছে বিদ্যুৎ। স্রোতস্বিনী আজ যেন শুধু স্পর্শ দিয়ে এই বিদ্যুৎকে অনুভব করতে চাইছে। থ্যাংক ইউ বিদ্যুৎ। কেন? কারোর অনুপস্থিতি যে কতখানি যন্ত্রণাদায়ক হতে পারে, সেটা তুমি যদি আজ আমার জীবনে না আসতে আমি হয়তো জানতেই পারতাম না। আকাশ ভর্তি তারারা মিটমিট করে জ্বলছে। ওরা দুজন এত কাছে যে ওদের তপ্ত শ্বাস একে অপরে অনুভব করছে। ভীষণ আলতো, ভীষণ স্নিগ্ধ একটা চুম্বন, আর ওই চুম্বনে কোনো রকম তাড়া নেই, একে অপরের প্রতি আত্মসমর্পণ করার নিমগ্নতা আছে শুধু। স্রোত, এবার আমাদের যেতে হবে। আজকের দিনটা আমরা একটু একসঙ্গে থাকতে পারি না? আসলে আমি নিজের অনুভূতিগুলো থেকে পালাতে পালাতে না ক্লান্ত হয়ে গেছি বিদ্যুৎ। আমি যদি জেলে না যেতাম তাহলে বুঝতেই পারতাম না তুমি আমার জীবনে ঠিক কতখানি অপরিহার্য। আমার ভালোবাসার কথা তোমার কাছে প্রকাশ করার জন্য আমি আর কোনো রকম কোনো হেজিটেট করি না। আমি তোমাকে ভালোবাসি বিদ্যুৎ, নিজের সবটুকু দিয়ে ভালোবাসি। তুমি যখন আমার কাছে থাকো আমার মনে হয় আমার সাথে এই পৃথিবীতে খারাপ কিচ্ছু হতে পারে না, সব ঠিক হয়ে যাবে। আমি জানি জেল থেকে বের হওয়ার পর আমাকে আস্তে আস্তে স্বাভাবিক জীবনে পা রাখতে হবে, কিন্তু আমার এই স্বাভাবিক জীবনের যাত্রাপথটা আমি তোমার সঙ্গে শুরু করতে চাই বিদ্যুৎ। আমি আমি সম্পূর্ণরূপে তোমাকে আমার নিজের করে পেতে চাই। যে মেয়েটিকে বিদ্যুৎ ভালোবাসে তার মুখে এই ধরনের কথা শুনে বিদ্যুৎ উঠে দাঁড়ায়। পাবো না তোমাকে নিজের মতো করে? বলো। চলো স্রোত। ভীষণ অভিমান হয় স্রোতস্বিনীর। ও মুখ ফুটে বিদ্যুৎকে বলল যে ওর সঙ্গে একটু থাকতে চায়, ওর সঙ্গে একটু সময় কাটাতে চায়, ওকে চায়। তারপরেও বিদ্যুৎ এখান থেকে উঠে যেতে বলল। ও আর কিছু না বলে হাতটা ছাড়িয়ে হাঁটতে থাকে। স্রোতস্বিনী বিদ্যুতের বাইকে করে এসেছিল, এখন যাওয়ার সময়ও চুপ করে বসে থাকে। পথে বিদ্যুতের সঙ্গে ওর একটাও কথা হয় না। অবশেষে বিদ্যুৎই প্রথম স্তব্ধতা ভঙ্গ করে। নামো। এটা কোন জায়গা বিদ্যুৎ? আমাকে কাজের প্রয়োজনে বিভিন্ন জায়গায় থাকতে হয়, এটা সেরকমই একটা জায়গা বলতে পারো। চলো ভিতরে যাই। কিন্তু এখানে না, মানে বাড়ি যাব না আমরা? তুমি মুখ ফুটে আমার কাছে কিছু চেয়েছো, আমি না দিয়ে পারি? আমরা আজ একসঙ্গে সময় কাটাবো, চলো। একসঙ্গে সময় কাটাবো? স্রোতস্বিনী ঘাড় ঘুরিয়ে বাড়িটা দেখতে থাকে। এটা একটা ছোট্ট বাড়ি, ছোট্ট একটা ঘর লাগোয়া বাথরুম আর একটা ছোট্ট মতো রান্নাঘর আছে। উপরে আছে এক চিলতে ছাদ। স্রোতস্বিনী নিজের জীবনে সেই অর্থে কখনো দারিদ্রতা দেখেনি। ও বহু বিলাসবহুল জায়গায় থেকেছে, কিন্তু এই নিরিবিলি জায়গাটার একটা অদ্ভুত শান্তি রয়েছে। ও উঠে জানলার পর্দাটা সরিয়ে দেয়। আচ্ছা বিদ্যুৎ, এটা আমরা কোথায় এসেছি গো? খুব দূরে না, তবে তোমাকে জায়গাটা বললে চিনবে না। এই জায়গাটা লোকেট করা খুব কঠিন। তখন যখন ওঠার কথা বলেছিলাম, তখন যে তোমার অভিমান হয়েছিল সেটা আমি কিন্তু বুঝতে পেরেছিলাম, কিন্তু যেটা বলতে পারিনি সেটা হলো
আই লাভ ইউ স্রোত। আমরা যে পথে নেমেছি সেই পথ কতদূর যাবে সেটাও আমরা জানি না, তবে এই পথে তোমার হাত ধরে আমি পাড়ি দিতে চাই। থাকবে তো আমার পাশে স্রোতস্বিনী। এই পথে আমার সঙ্গে চলতে তুমি আফসোস করবে না তো পরে? প্রত্যুত্তরে কিছু না বলে স্রোতস্বিনী না জানিয়ে মাথা নাড়লে বিদ্যুৎ আবার ওকে চুম্বন করতে শুরু করে। প্রথমবার একে অপরকে সম্পূর্ণরূপে কাছে পাওয়ায় তীব্রতায় দ্রুত ছন্দবদ্ধ গতিতে শরীর সঞ্চালন হতে থাকে ওদের। ক্রমশ ওই ঘরের প্রত্যেকটি দেওয়াল দুজনের সমবেত শীতকারে মুখরিত হয়ে ওঠে। দুজনের কারোর শরীরে পোশাক নেই, পোশাকের প্রয়োজনীয়তা ওরা অনুভব করে না। স্রোতস্বিনী চোখ বন্ধ করে বিদ্যুতের বুকে মাথা রেখে শুয়ে আছে। এইভাবে তাকিও না। কিভাবে? এইভাবে। কেন? লজ্জা করে না বুঝি? এখনো? তুমি বুঝবে না। কি হয়েছে বিদ্যুৎ? তুমি হঠাৎ করে এরকম গম্ভীর হয়ে গেলে যে? Did I hurt you? No. Anything coming from you is always welcome to me. তোমার ভালো মন্দ সবটুকু আমি নিজের করে নিতে চাই বিদ্যুৎ। বিদ্যুৎ স্রোতস্বিনীর কপালে চুম্বন করে। একটা স্নিগ্ধ ভালো লাগা দুজনের শরীরে বয়ে যায়। হঠাৎ করে বিদ্যুতের মোবাইলটা বেজে ওঠে। এখন এত রাতে যখন মহেন্দ্র ফোন করেছে, তার মানে ওর কিছু একটা গুরুত্বপূর্ণ বলার আছে। স্যার, শারণ ভট্ট খুন হয়েছে। ঠিকানা পাঠাচ্ছি, যেখানে আছিস চলে আয়। স্রোতস্বিনীকে বাড়িতে পৌঁছে দিয়ে বিদ্যুৎ দ্রুত রওনা হয় সেই জায়গার উদ্দেশ্যে যেখানে শারণ খুন হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ দেখে পুলিশ ওখানে আগে থেকেই চলে এসেছে। পুলিশের আসার আগে ও যদি এখানে আসতে পারত তাহলে হয়তো একটু ভালো হতো, নিজের মতো কিছুটা তদন্তও করতে পারত। আসলে ও নিজের অভিজ্ঞতায় দেখেছে এত লোক যারা তদন্তে এসেছে তাদের মধ্যে বেশিরভাগেরই তদন্তের কোনো ধারণাই নেই। তদন্ত করার নামে এরা অনেক সময় প্রমাণ নষ্ট করে ফেলে। বিদ্যুৎ যদি সাসপেন্ড না হতো তাহলে ও অবলীলায় তদন্তের মাঝে ঢুকে যেতে পারত, কিন্তু এখন ওকে ঢুকতে হলে মিথ্যে কথা বলে ঢুকতে হবে। কাউকে সন্দেহের সুযোগ না দিয়ে কি করে তদন্তের মাঝে ঢোকা যায় এই ভাবনায় ওর মাথা খারাপ হয়ে যাচ্ছিল। হঠাৎ অনুপকে এখানে দেখে ও ঠোঁটের কোণে হাসির রেখা খেলে যায়। এই কেসের সঙ্গে তো অনুপের কোনো সম্পর্কই নেই। অনুপ এখানে আছে মানে মহেন্দ্র অনুপকে এখানে পাঠিয়েছে। মহেন্দ্র যে কতখানি বিচক্ষণ সেটার প্রমাণ আবার পেয়ে মনে মনে মহেন্দ্রকে ধন্যবাদ জানিয়ে অনুপের কাছে এগিয়ে যায় বিদ্যুৎ। আরে স্যার, আসুন, আপনার জন্যই আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আইবি থেকে এই কেসটার তদন্ত করার জন্য বিশেষভাবে আপনাকে ডেকে পাঠানো হয়েছে। এই তদন্তে যে সমস্ত পুলিশ অফিসাররা যুক্ত আছে তারা অনুপের আই কার্ড দেখেছে এবং অন্য থানার কেস হওয়ায় কেউই বিদ্যুৎকে চেনে না। তাই আইবির মতো এমন একজন গুরুত্বপূর্ণ সংস্থার কোনো ব্যক্তি ভেবে বিদ্যুৎকে কেউ সন্দেহ চোখে দেখেও না। আত্মবিশ্বাসী বিদ্যুৎও অত্যন্ত স্বাভাবিকভাবেই ঘটনাস্থলটা ঘুরে ঘুরে দেখতে থাকে। তদন্ত করার ক্ষেত্রে বিদ্যুতের অভিজ্ঞতা অনেক দিনের, এই বিষয়ে বিশেষজ্ঞ। ঠিক একটা স্ক্যানারের মতোই যাবতীয় জিনিসও দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ক্যান করতে থাকে। হঠাৎ একটা বাসের নিচের অন্ধকারে থাকা একটা জিনিসে ওর চোখ পড়ে যায়। ও নিচু হয়ে জিনিসটা তুলে নেয়। এটাকে এখানে দেখবে ও কল্পনাও করেনি। জিনিসটাকে দেখেও একেবারেই স্তব্ধ হয়ে যায়। মুখে স্বীকার না করলেও যুথিকাকে নির্মল ভীষণ ভালোবাসে। যে জিনিসটা ও পেয়েছে সেটাও দাদার হাতের আংটি, বিয়ের আংটি। আর এটা যে নির্মল আর যুথিকার বিয়ের আংটি সেটাও ভালোই বুঝতে পারে। এই আংটিটা তো ওর দাদা সবসময় পরে থাকতো। কোনো মতেই এই আংটিটা এখানে থাকার কথা নয়, কিন্তু এইখানে আংটিটা দেখে বিদ্যুতের মনের মধ্যে যে সমস্ত ধোঁয়াশা জমেছিল সমস্তটাই একেবারে ধূলিসাৎ হয়ে যায়। স্যার, কিছু পেয়েছেন আপনি? না, ভাবলাম কোনো ইম্পর্টেন্ট কিছু, কিন্তু দেখলাম একটা ছোটা পাথর পড়ে আছে। অনুপ, তুমি ওই দিকটা দেখো, আমি এদিকটা দেখছি, বুঝলে? আমি দেখি গিয়ে যে কিছু পাওয়া যায় কিনা। বিদ্যুৎ আংটিটা মুহূর্তের মধ্যে পকেটে পুরে নেয়
মৃতদেহ দেখার মধ্যে নতুনত্ব কিচ্ছু নেই বিদ্যুতের কাছে, কিন্তু যখনই মাটিতে পড়ে থাকা শারণের রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহটা দেখছে, তখনই বিদ্যুতের মনে হচ্ছে ওর দাদা চাইলে এতটাও নৃশংস হতে পারে। যে দাদাকে ও চোখ বন্ধ করে বিশ্বাস করত, ভাবতো সেই দাদার মতো মানুষই হয় না, সেই দাদাই কিনা নৃপেন্দ্রর মতো একটা জঘন্য শয়তানের হয়ে কাজ করে। বিদ্যুতের চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে। এখানে আর এক মুহূর্তের জন্যও থাকতে পারে না ও। এখান থেকে বেরিয়ে গেলে অনুপের সন্দেহ হয়। কাজের জগতে অনুপের অভিজ্ঞতা কম, তবে যতটা শিখছে তাতে ওকে ভাবতে বাধ্য করাচ্ছে যে বিদ্যুৎ যেটা খুঁজতে এসেছিল ও এখান থেকে সেটা পেয়ে গেছে। কিন্তু বিষয়টা স্পর্শকাতর হওয়ায় ও সেটা বলতে চাইছে না, তাই ও আর বেশি কথা না বাড়িয়ে নিজেও এখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে সমস্তটা মেসেজ করে মহেন্দ্রকে জানিয়ে দেয়। বৃন্দা রাত্রিবেলা স্রোতস্বিনীর বাড়ির সামনে আসে। ওর সঙ্গে আসে আরও জনা 4-5 লোক। ওই 4-5 লোক অন্যান্য নিরাপত্তারক্ষীদের সামলাবে, আর ও তরঙ্গিনীকে তুলে নিয়ে যাবে। ও লোকগুলোকে নির্দেশ দেয়, এই শোন, তোরা এদিকের ব্যবস্থাটা কর, আমি মেয়েটাকে নিয়ে আসছি। বৃন্দা যতক্ষণ নৃপেন্দ্রর সামনে থাকে ততক্ষণ ওর মধ্যে ভক্তিভাব থাকে, কিন্তু যখন নৃপেন্দ্র ওকে কোনো কাজ দেয় তখন সেই কাজটা সম্পন্ন করতে ও একেবারে দানবী হয়ে ওঠে। নিরাপত্তা রক্ষীদের এড়িয়ে বৃন্দা ঘরে ঢুকতেই যাবে, এমন সময় সম্রাট ওর সামনে এসে দাঁড়ায়। বৃন্দা, এখান থেকে ফিরে যাও। ফিরে যাওয়ার জন্য তো আমি এখানে আসিনি। আমাকে গুরুজি আদেশ দিয়েছেন ওকে তুলে নিয়ে যাওয়ার। আদেশ যে আমাকে পালন করতেই হবে। বৃন্দা, বৃন্দা প্লিজ, আমি জানি তুমি খারাপ নও। যখন উনি থাকেন না তখন তুমি শান্তি পাওয়ার জন্য আশ্রম থেকে চলে যাও। উনি যে কত বড় শয়তান। আমি কিন্তু গুরু নিন্দা সইব না, আর যে আমার সামনে গুরু নিন্দা করার দুঃসাহস দেখাবে তাকেও ছাড়ব না। আমি থাকতে তুমি যে তরঙ্গিনীর কিছু করতে পারবে না, সেটা নিশ্চয়ই নতুন করে তোমাকে বোঝাতে হবে না। সম্রাট, তোর কাছে তোর ভালোবাসা আগে, আর আমার কাছে আমার গুরুজির আদেশ। দেখা যাক কার জোর বেশি। হঠাৎ ঘর থেকে আওয়াজের শব্দ হলে সম্রাট বুঝতে পারে যে তরঙ্গিনীর ঘুম ভেঙে গেছে। ও বাইরে আসছে। তরঙ্গিনী বাইরে আসলে যে ও আর বাঁচবে না সেটা সম্রাট নিজের অভিজ্ঞতায় খুব ভালোভাবেই জানে। ওর হাতে যে বন্দুকটা ছিল সেটাই বৃন্দার হাতে তুলে দেয়। আমি জানি উনি এখানে তরঙ্গিনীকে ধরতে পাঠাননি। ওনার আসল উদ্দেশ্য আমাকে নিয়ে যাওয়া। চলো, আমি সারেন্ডার করছি, আমাকে নিয়ে চলো, কিন্তু তরঙ্গিনীর গায়ে যেন একটাও আঁচড় না লাগে। ঘর থেকে বাইরে বেরিয়ে আসে তরঙ্গিনী। বাইরের পরিস্থিতি স্বাভাবিক আছে, অথচ ওর একটু আগেও মনে হয়েছিল ওইখানে বুঝি কেউ আসছে। এখান থেকে কারোর গলা পাচ্ছিল, বিশেষত সম্রাটের গলা। কিন্তু কি হয়েছে সেটাই বুঝতে পারছিল না, তাই বাইরের দিকে এগিয়ে আসে সে। এ কি তরঙ্গ, তুই তুই এত রাতে এখানে বাইরে ঘুরছিস কেন? এখানে ঘোরাঘুরি করা তোর জন্য কতটা রিস্কের সেটা তুই জানিস না? এই রাত্রিবেলা তুই কেন বেরিয়েছিস? আমি জানি না দিদি, আমি কিচ্ছু জানি না। আমার মনে হলো কেউ যেন একটা এসেছে, অথচ আমি বাইরে এসে দেখি কেউ নেই, সবকিছু নর্মাল। বোনের কথা শুনে সন্দেহ হওয়ায় স্রোতস্বিনী নিরাপত্তা রক্ষীদের কাছে যায়, ওদের সঙ্গে কথা বলে, কিন্তু কারোর মধ্যে কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া না দেখায় ও নিশ্চিন্ত হয়ে আবার বোনের কাছে ফিরে আসে। শোন, রাত্রিবেলা হঠাৎ বাইরে আসার কোনো দরকার হলে আমাকে প্রথমে কল করবি, এইভাবে একা একা বেরিয়ে আসবি না। কিন্তু দিদি, তুমি তো বাইরেই ছিলে। আজ আজ আমার সত্যি মনে হচ্ছিল এখানে কেউ একটা ছিল দিদি। শোন, আমি বাইরে থাকি বা যেখানেই থাকি, তোর যখন কোনো রকম সমস্যা মনে হবে বা কিছু একটা মনে হবে, সঙ্গে সঙ্গে উইদাউট এনি হেজিটেশন আমাকে জানাবি বাবা, ঠিক আছে? একটু আলো আঁধারি জায়গায় সম্রাট বৃন্দার সঙ্গে লুকিয়েছিল। ও জানে ওর পরিণতি কি হতে চলেছে। ভালোবাসার নারীটাকে সামনে দেখে ওর ভীষণভাবে ইচ্ছা হচ্ছিল তাকে শেষবারের মতো জড়িয়ে ধরতে, কিন্তু সেটাও পারে না।
স্রোতস্বিনী এবং তরঙ্গিনী ঘরের ভিতরে ঢুকে গেলে বৃন্দা ওকে নিয়ে বাইরে বেরিয়ে যায়। তারপর গাড়িতে করে দ্রুত বেগে এখান থেকে চলে যায়। এদিকে নির্মল যে কোথায় আংটিটা হারালো সেটা কিছুতেই মনে করতে পারছে না। আংটিটা যে ওর হাত থেকে পড়ে যেতে পারে সেটাও ভাবেইনি। ওরা শুয়েই পড়েছিল, এমন সময় জ্যোতিকা দেখে যে ওর হাতে আংটি নেই। ও স্বাভাবিকভাবে প্রশ্ন করে নির্মল আংটিটা কোথায় খুলে রেখেছে। এই ছোট্ট একটা প্রশ্ন শুনেই নির্মল ঘামতে শুরু করে, ধরফর করে উঠে বসেও। তারপর বিভিন্ন জায়গায় আংটিটা দেখতে থাকে। যখন কোথাও আংটিটা দেখতে পায় না তখন আরও উত্তেজিত হয়ে পড়ে ও। অনেক খোঁজাখুঁজির পরেও ঘরে যখন আংটিটা পায় না তখন বাথরুমে এবং বাইরে হল ঘরে দেখতে থাকে। কি ব্যাপার বলো তো, তুমি একটি সামান্য আংটিও গুছিয়ে রাখতে পারো না? কি কি কাঁচা খোলা লোক একটা তুমি! অত দামি একটা জিনিস হারালে কি করে? হ্যাঁ, কত ভারী আংটিটা আমার বাবা তোমাকে দিয়েছিল, এতটা মোটা। এখনকার সময়ে কত দাম হবে ওটা তুমি জানো? কোনো আইডিয়া আছে তোমার? ভেবেছিলাম ওই আংটিটা বেচে জামাইয়ের জন্য একটা হার করিয়ে দেব। এবার কি করব? আমি আংটিটা খুঁজে পাচ্ছি না, আর তুমি এটা করতাম ওটা করতাম এইসব বলে চলেছো। কেন বলবো না শুনে, কেন বলবো না? আমাদের দিন আনা দিন খাওয়া সংসার, অত টাকার জিনিস যদি তুমি হারাও তাহলে আমি বলবো না? ঠিক সেই সময় ধ্রুবর মা বেরিয়ে আসেন ওদের কণ্ঠ শুনে। কি হয়েছে? তোরা এইভাবে রাত্রিবেলা বাচ্চাদের মতো চিৎকার করছিস কেন বড় খোকা? এই তো মা, তুমি এসেছো। দেখো না মা, ওর হাতে আমাদের বিয়ের যে আংটিটা ছিল সেটাকে কোথায় ফেলে দিয়েছে। আমি যখন ওকে জিজ্ঞাসা করলাম যে আংটিটা কোথায় ফেলেছো, আমার উপরে উল্টে মেজাজ দেখাতে শুরু করেছে। সে কি রে বড় খোকা, তুই আংটিটা ফেলে দিলি? আরে ওটা তো শুধু আংটি নয় রে, ওটা তোদের এত বছরের স্মৃতি। বৌমার বাবা কত ভালোবেসে তোকে আংটিটা দিয়েছিল বলতো। মনে কর আংটিটা কোথায় রেখেছিস, মনে কর। কোথায় যাবি? বাড়ির আশেপাশেই কোথাও আছে? মা, আমি কিছুতেই না মনে করতে পারছি না আংটিটা কোথায় পড়লো। দেখো না মা, আমি বাথরুম, হলঘর, কিচেন সব দেখেছি, কিন্তু সত্যি আংটিটা কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি কি এটা খুঁজছো দাদা? হ্যাঁ, এই তো, হ্যাঁ এটাই। দেখলে, এই বলে পুলিশের নজর। তুই এটা কোথায় পেলি রে? এসপি শারণ ভট্টের ডেড বডির কাছে। আশেপাশে কোথাও বম পড়লে যেভাবে মানুষ চমকে ওঠে, বিদ্যুতের কথা শুনে নির্মলের দৃষ্টি ঠিক সেরকমই বিস্ফারিত হয়ে যায়। কাকু, শারণ ভদ্রকে, মানে ওর ডেড বডির কাছে বাবার আংটি কি করে পাওয়া গেল? কি হলো দাদা? মেয়ে একটা প্রশ্ন করেছে, উত্তর দাও। আমি 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 ফুল বিক্রি করি, কত লোকের কাছেই তো ফুল বিক্রি করি, যেতে হয় অনেক জায়গাতেই। মনে হয় তখনই হয়তো ফুলের সঙ্গে কোথাও চলে গিয়েছিল। তাহলে তোমার ব্যাংকে 13 কোটি টাকা কি করে ঢুকলো? ওটাও কি ফুল বিক্রি করে হয়েছে? কি তাই বলতে চাইছো? 13 কোটি টাকা? কি কি যাতা বলছিস তুই ভাই? তাই আমি যাতা বলছি? বিদ্যুৎ ঘরে গিয়ে নির্মলের পাসবুকটা এনে দেয়। এমন হঠাৎ করে বিদ্যুতের হাতে ওই পাসবুকটা দেখে কি বলবে সেটা বুঝতেই পারে না নির্মল। এই অ্যাকাউন্টে কি করে এত টাকা ঢুকলো আমি তো নিজেও বুঝতে পারছিলাম না। আমি তো ব্যাংকে যাব ভাবছিলাম, তোকেও দেখাবো ভাবছিলাম। মনে হয় কোনো স্ক্যাম হয়েছে। আর কত মিথ্যে কথা বলবে দাদা? ফর গডস সেক, এবার মিথ্যে কথা বলা বন্ধ করো। আমি বহুদিন আগেই তোমার আসল রূপটা দেখতে পেয়েছিলাম, কিন্তু আমার চোখের উপর বিশ্বাসের কাপড় আটকানো ছিল। আমি তোমার সেই রূপটাকে দেখেও মানতে পারছিলাম না। বারবার নিজেকে বলেছি যে তুমি কখনোই অপরাধী হতে পারো না। তুমি তোমার দাদা, যে দাদাকে আমি আদর্শ হিসেবে দেখেছি, সেই দাদা কেমন করে নৃপেন্দ্রর মতো একটা শয়তানের হয়ে কাজ করতে পারে? নৃপেন্দ্র নামটা শুনে গলা শুকিয়ে গেল বুঝি দাদা? যে অমানুষটা এত লক্ষ লক্ষ মানুষের জীবনের যন্ত্রণার জন্য দায়ী, যে পুরো পৃথিবীর সামনে মুখোশ পড়ে থাকে, অবলীলায় মানুষের ক্ষতি করে যাচ্ছে,
তুমি তার জন্য খুন করেছো? তুই তুই ভুল করছিস ভাই। দাদা প্লিজ, আর কত নাটক করবে? এবার থামো। আই এম জাস্ট সিক অফ ইউ। আর না, এবার বন্ধ করো। তুমি জানতে নূপুরকে কে মেরেছে, কেন মেরেছে। আমি তখন এইভাবে কষ্ট পাচ্ছিলাম, তুমি চোখের সামনে দেখছিলে, তা সত্ত্বেও তুমি আমাকে কষ্ট পেতে দিয়েছো। একবারও সত্যি কথা বলনি। সামান্য কটা টাকার জন্য নিজেকে বিক্রি করে দিতে তুমি একটুও ভাবলে না। ছি দাদা, না না, বাঁধলো না। যখন বাবা মারা গিয়েছিল, তারপর আমি দরজায় দরজায় কাজ খুঁজে বেরিয়েছি। মা বাড়ি বাড়ি কাজ করতো, কিন্তু সেই কাজে সংসার চলতো না। তুই তখন একদম ছোট শিশু। আমি কতজনের কাছে সাহায্য চেয়েছি, কিন্তু প্রত্যেকবার তারা আমাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে। আমি তখন নিজেও স্কুলে পড়ি। আমার ওইটুকু বয়সে জেনেছি, যার টাকা নেই তার কিচ্ছু নেই। আর আর ওই মানুষগুলোর কি হবে? তোমার জন্য যাদের জীবন নষ্ট হয়ে গেল, তাদের জীবনটা কি হবে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি অন্য কারোর কথা ভাবতে পারবো না। আমি সবসময় চেয়েছি সম্মানের সঙ্গে বাঁচতে। আমি চেয়েছি মাথা উঁচু করে থাকতে, আমার পরিবারকে ভালো রাখতে, কিন্তু এই সমাজ আমাকে সেটা করতে দিল না। তাহলে আমি কেন শুধু শুধু এই সমাজের কথা ভাববো? অনেক হয়েছে দাদা, তুমি যথেষ্ট মানুষের জীবন নষ্ট করেছ। এবার তুমি সাক্ষী দেবে যে ও কিভাবে গান স্মাগলিং করে, কিভাবে অর্গান ট্রাফিকিং করে, কিভাবে ওমেন ট্রাফিকিং করে, আর যত রকমের কাজ করে সবগুলোর সাক্ষী তুমি দেবে। তুমি সমস্তটা নিজের চোখে দেখেছ। ও আমাকে মেরে ফেলবে বিদ্যুৎ, বিশ্বাস করো, ও আমাকে মেরে ফেলবে। ওই লোকটা নিজের বিরুদ্ধে একটা সামান্য কথাও আসতে দেয় না। সেখানে যদি শোনে আমি ওর বিরুদ্ধে কথা বলতে চাইছি, তাহলে ও আমাকে বাঁচিয়ে রাখবে না রে, আমাকে একেবারে শেষ করে দেবে। দেখিস, এখনো এখনো এত স্বার্থপর তুই? এখনো তুই নিজের কথা ভাববি? হ্যাঁ, তোর শরীরে যদি মানুষের রক্ত বয়, তাহলে বিদ্যুৎ যেটা বলছে সেটা তুই শুনবি। তুই ওই নৃপেন্দ্রনাকে তার নামে পুলিশের কাছে জানিয়ে আসবি। তারপর না হয় আইন যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। না মা, সেটা আমি কখনোই হতে দেব না। ও যদি শুধু আমাকে মারতো তাহলে হয়তো আমি সাক্ষী দিতাম, কিন্তু ও প্রথমে আমাকে মারবে, তারপর তোমাকে, জ্যোতিকাকে, ঋত্বিকাকে, বিদ্যুৎকে, আমাদের পুরো পরিবারটাকে শেষ করে দেবে। আমি কিছুতেই আমার পরিবারের উপর আঁচড় আসতে দেব না। ছি! আমার নিজের উপর ঘৃণা হচ্ছে। আমি আমার রক্ত তুই। ছি! তোর মতো একটা মানুষকে, না না, তুই তো মানুষ নয়, অমানুষ। তোর মতো একটা অমানুষকে আমি আমি জন্ম দিয়েছি, বড় করেছি। বিদ্যুৎ, আমি নিজে যাব তোর দাদাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে। ও সাক্ষী দেবে যে সমস্ত অন্যায়গুলো ওই নৃপেন্দর কথা শুনে করেছে, তার সাক্ষী ও দেবে। মা প্লিজ প্লিজ, এসব কথা বলো না। এসব কথা ওই লোকটার কানে গেলেও বাঁচতে দেবে না, প্লিজ। বিদ্যুৎ, চ। আমার কথা শোনো প্লিজ মা, আমি তোমার সামনে হাত জোড় করছি, প্লিজ। ও আমাদের সকলকে মেরে ফেলবে। আমি নিজের মৃত্যু মেনে নেব, কিন্তু তোমাদের উপর কিছু হলে আমি মেনে নিতে পারবো না, প্লিজ মা। সুপ্রিয়া নিজের বড় ছেলেকে ধরে নিয়ে গিয়ে ওর ছোট ছেলের হাতে দিতে চাইলে নির্মল ওর পাশে খাবার টেবিলে থাকা একটা ছুরি হাতে তুলে নিয়ে সেটা ওর মায়ের গলায় চেপে ধরে। আমি সেটা কিছুতেই হতে দেব না মা। আমি কিছুতেই ওই লোকটার নামে কোনো কথা বলবো না। তুমি মায়ের গলায় ছুরি ধরছো? ফেলো, এক্ষুনি ফেলো। জি, তুমি এতখানি অমানুষ হয়ে গেছো যে মায়ের গলায় ছুরি ধরছো। বয়স হয়ে যাওয়ায় এরকম শারীরিক এবং মানসিক চাপ সুপ্রিয়া নিতে পারে না। ও জ্ঞান হারিয়ে ফেলে। দাদাকে ধরার জন্য ছুটে যেতে চেয়েছিল বিদ্যুৎ, কিন্তু মাকে এইভাবে জ্ঞান হারিয়ে ফেলতে দেখে ও আর পারে না। মায়ের জ্ঞান ফেরার জন্য চেষ্টা করতে থাকে। জ্যোতিকা ভীষণভাবে ভেঙে পড়ে। মাত্র 18 বছর বয়সী ঋত্বিকার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। ও কোনো কথা বলতে পারে না। ও নির্বাক পুতুলের মতো দাঁড়িয়ে রয়েছে। আজ একটু আগে পর্যন্ত মনে হচ্ছিল ওর জীবনে না বুঝি কত রকম সমস্যা আছে, আর এখন মনে হচ্ছে চোখের সামনে সবটাই শূন্য হয়ে গেছে।
জেলের মধ্যে বানানো একটা ছোট সেলের মধ্যে সম্রাটকে রাখা আছে। ও ওখানে পায়চারি করছিল। এমন সময় বৃন্দার সঙ্গে নৃপেন্দ্র এলে ও অস্থিরভাবে দরজার কাছে এগিয়ে যায়। আমাকে এখানে বাঁচিয়ে রেখেছেন কেন? কি মতলব আপনার? তুই আমার ছেলে, আমার রক্ত বইছে তোর শরীরে। আমি কি তোকে আঘাত করতে পারি বল? এইবার তাই আপনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, তাই জন্য একমাত্র কারণ আমি আপনার ছেলে, আমার শরীরে আপনার রক্ত বইছে। ব্রাভো ব্রাভো! আমি যে কতখানি কৃতার্থ হলাম সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। আমাকে কি বৃন্দা পেয়েছেন যে আমার মাথায় হাত বুলিয়ে যা বোঝাবেন আমি বুঝে যাব? হ্যাঁ, ঠিকই বলেছেন, আমার শরীরে আপনার রক্ত বইছে। আমি জানি আপনি মোটেই সেই মানুষ নন যে সব কিছু এত সহজে মেনে নেবে। কমন, আপনার যে রূপ দেখানোর দেখান, আমি এসব ভয় পাই না, এসব অভিনয় ভনিতা একদম পছন্দ করি না। আমি ক্লান্ত হয়ে গেছি এসব দেখে। আপনার আসল রূপটা আমি দেখতে চাই, দেখান। তাই তাই তুই আমার আসল রূপ দেখতে চাস? তাও ঠিক, আমার রক্ত তোর শরীরে বইছে। তুই আমাকে যতখানি বুঝবি ততখানি আর কেউ বুঝবে না। তুই আমার সঙ্গে যা করেছিস তার ফল তো তোকে পেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমিও তো বলছি, ফল দেখান, ফল দেখান। আমি ওইসব দেখার জন্যই অপেক্ষা করে আছি। প্লিজ দেখান। বেশ, তুই ডাইরেক্ট পয়েন্টে আসতে চাইছিস যখন, ডাইরেক্ট পয়েন্টেই আসা যাক। গুরমিন্দার। নৃপেন্দ্রর নির্দেশে একটা বছর 28-এর হৃষ্টপুষ্ট ছেলে সঙ্গে আরও কয়েকজনকে নিয়ে সেলের ভিতরে ঢোকে। ওরা ঢুকে প্রথমেই সম্রাটকে এমনভাবে ধরে নেয় যাতে সম্রাট কোনো রকম প্রতিরোধ করতে না পারে। তারপর ওর হাতে জোর করে একটা ইঞ্জেকশন পুশ করে। এটা কি দিচ্ছেন? কি দিচ্ছেন আমার শরীরে? বললাম না, মারার হলে আমাকে ডিরেক্ট মারুন, এইভাবে নয়। এখানেই তো বোঝা যায় আমার রক্ত তোর শরীরে বইলেও তুই আর আমি এক নই। তোকে শুধু শুধু মেরে আমার কি লাভ বল? হ্যাঁ, বরং যাতে আমার লাভ হয় আমি সেটাই করব। কি করবেন? কি করবেন আপনি? কি করবেন? জীবন মাত্রই তার কর্ম অনুযায়ী অক্ষয় ফল পায়। তুমি তোমার কর্ম করে গেছো, এবার আমি আমার নিয়মে তোমাকে তার ফল প্রদান করব। এত বছর ধরে সম্রাট চেনে নৃপেন্দ্রকে। তা সত্ত্বেও আজও নিজেও জানি না কেন ওর শরীরে একটা ভয় লাগছে। ওর পক্ষে আর ওখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না। ও পড়েই যেত যদি না গুরমিন্দার ওকে ধরে ফেলতো। সম্রাটকে সাবধানে নিয়ে যা। ওখানে নিয়ে গিয়ে যেরকম ব্যবস্থা বলা আছে সেই রকম কর। সম্রাট ওটিতে শুয়ে আছে। ওর শরীর ভারী হয়ে থাকলেও জ্ঞান আছে। মাঝে অজ্ঞান হয়ে গিয়েছিল, আর তারপর যখন জ্ঞান ফিরে এলো তখন ও নিজেকে এই ওটিতেই আবিষ্কার করে। ওকে কি ওষুধ দিয়েছে তাও জানি না, তবে ওর হাতের আঙুল পর্যন্ত নাড়ানোর সামর্থ্য নেই। শুধু চোখ তুলে তাকিয়ে থাকতে পারছে, আর কিছুই পারছে না। ওর চোখের সামনে আস্তে আস্তে পুরনো স্মৃতি ভেসে উঠছে। ও কিভাবে ওর মায়ের সঙ্গে থাকতো, ওর মা কিভাবে ওকে ঘুম পাড়াতো, তারপর আশ্রমে গিয়ে ওর মাকে হারিয়ে কিভাবে অপরাধ জগতের সঙ্গে যুক্ত হয়ে গেল। বাইরে কিছু মানুষের পায়ের শব্দ শুনতে পাচ্ছে ও। তার মানে ডাক্তার এবং নার্সরা আসছে ওর শরীরের সমস্ত চামড়া খুলে নিতে। তারপর যখন ও প্রচণ্ড যন্ত্রণায় মারা যাবে তখন ওর শরীর থেকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো খুলে নেবে ওরা। নির্মল কোথায় যাবে, কি করবে বুঝতে পারছে না। ও ছুটে আসে নৃপেন্দ্রর আশ্রমে। নির্মল যে শুধু এই আশ্রমে ফুল বিক্রি করতো না, বরং নৃপেন্দ্রর অত্যন্ত কাছের একজন ব্যক্তি, সেটা আশ্রমের সকলেই জানে। ওইদিকে বৃন্দা নৃপেন্দ্রর পা টিপে দিচ্ছিল। এমন সময় নির্মলকে এইভাবে তাড়াহুড়ো করে ঘরে ঢুকতে দেখে নৃপেন্দ্র উঠে বসে। এ কি ধরনের বেয়াদপি নির্মল? এইভাবে ঢুকছিস কেন? গুরুজির ঘরে ঢোকার আগে গুরুজির অনুমতি নিয়ে ঢুকতে হয়। তোর বুঝি এটুকুও জানা নেই? কি মনে করিস নিজেকে?
আমার আমার কথা ভাই জেনে গিয়েছে। ও আর কোনোদিন আমার সঙ্গে কথা বলবে না, ও আর কোনোদিন আমাকে ক্ষমা করবে না, আমার পরিবার আর কোনোদিন আমার মুখ দেখবে না, আমার সঙ্গে কথা বলবে না। কি, তোর পরিচয় জেনে গেছে মানে? কিভাবে জেনেছে? কতটা জেনেছে? এমন কি কিছু প্রমাণ পেয়েছে যার জন্য তোকে অপরাধী বলছে? আমার আংটিটা শারনের ডেড বডির কাছে ছিল, সেটা বিদ্যুৎ পেয়ে গেছে। ও সবটা জেনে গেছে। ও যদি আমাকে ক্ষমা না করে তাহলে আমি কি করে বাঁচবো বলতে পারেন? আমি যা করেছি সব ওদের জন্যই তো করেছি। আমি কি করব? আমাকে ওরা ক্ষমা করবে না। নির্মল, তুই কষ্ট পাস না, এটাই তো মানুষের জীবন, মানুষের প্রকৃতি। হ্যাঁ, তোর জন্য আশ্রমে ব্যবস্থা করতেই পারতাম, কিন্তু বিদ্যুৎ যে কোনো মুহূর্তে এখানে আসতে পারে। তখন যদি তোকে এখানে দেখে তাহলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। তার থেকে বরং তোর জন্য যে জায়গাটার ব্যবস্থা করছি সেখানে তুই কিছুদিনের জন্য থাক, কেমন? সব ঠিক হয়ে যাবে, দেখবি। আরে বাবা, ভালোবাসার থেকে বড় এই পৃথিবীতে আর কিচ্ছু হয় না রে। ধন্যবাদ গুরুজি, হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেদিন আমি আপনার উপর চেঁচিয়েছিলাম, আপনার উপর মেজাজ দেখিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দেবেন। আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার জানা নেই। না 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 না, কৃতজ্ঞতা প্রকাশ করার কিচ্ছু নেই। তোর জন্য যে গাড়িটা আসবে তুই সোজা সেই গাড়িতে উঠে বসবি, কেমন? ধন্যবাদ গুরুজি, অনেক ধন্যবাদ। ওদের ছাড়া আমি থাকতে পারবো না গুরুজি। আমি ওদেরকে খুব ভালোবাসি। একটু কষ্ট তো হবেই, বুঝতেই তো পারছেন গুরুজি। আমার পরিবারকে আপনি ক্ষমা করে দেবেন তো গুরুজি? হ্যাঁ রে বাবা, দেব। খুব ভালোবাসবে ওরা তোকে। কেন কষ্ট পাচ্ছিস সেটা ভেবে? ওরা যখন বুঝবে যে তুই ওদের ভালোর জন্যই সবটা করেছিস, তখন দেখবি ওরাই আবার তোকে নিজের করে কাছে টেনে নেবে রে। কিছুটা শান্ত হয়ে নির্মল ওখান থেকে চলে গেলে নৃপেন্দ্র আবার চেয়ারে বসে। ওই গাধাটা ঠিক করলো না, ওর জন্য বিদ্যুতের কাছে আমার পরিচয় ফাঁস হয়ে গেল। হ্যাঁ, বিদ্যুৎ আমার আসল পরিচয় আগেই জানতো, কিন্তু ওর কাছে এরকম প্রত্যক্ষ প্রমাণ কখনোই ছিল না। আগে ওর ব্যবস্থা করি, নির্মলের পরিবারকেও শেষ করতে হবে, তারপর নির্মলকে করব, তারপর বিদ্যুতের ব্যবস্থা করব। গুরুজি, বিদ্যুৎকে মারার জন্য আমি যাব? আসলে আমার অনেক দিনের স্বপ্ন ওকে নিজের হাতে শেষ করে ওর রক্ত দিয়ে আপনার পা ধুইয়ে দেব। যে আপনাকে এত চিন্তা দিয়েছে, আমি তাকে কোনো মতেই বাঁচতে দিতে পারি না গুরুজি। দয়া করে এই কাজটা করার আমায় অনুমতি দিন। না, তুই না, আমি কাঁটা দিয়ে কাঁটা তুলব। সম্রাট শেষ করবে বিদ্যুৎকে। কিন্তু সম্রাট কি করে শেষ করবে গুরুজি? ওকে তো স্কিন ট্রাফিকিং এর জন্য পাঠানো হয়ে গেছে, তারপর ওর অর্গান ট্রান্সফার হবে। আর সম্রাটকে তো আপনি চেনেন, একবার বেইমানি করেছে, আবার করবে না তার তো কোনো মানে নেই গুরুজি। কি করে আপনি এত বড় একটা রিস্ক নিতে পারেন? আপনি আমাকে দায়িত্বটা দিন গুরুজি। না রে বৃন্দা, রাগের বশে সম্রাটকে মারার সিদ্ধান্ত নিয়ে আমি খুব বড় ভুল করেছিলাম। আমি যদি ওকে মেরে ফেলি তাহলে আমার অনেক লস হয়ে যাবে। তার থেকে ভালো ও বিদ্যুৎকে মারবে। ও যে আবার বেইমানি করবে না তার কি কোনো গ্যারান্টি আছে গুরুজি? এখন সম্রাটের দুর্বলতা আমি জেনে গিয়েছি। মানুষের সব থেকে বড় দুর্বল জায়গা হলো ওর ভালোবাসা। ওকে আমি সম্পূর্ণ বিশ্বাস করি না। গাড়ি বের কর এক্ষুনি, আমাদেরকে যেতে হবে। ওকে মরতে দিলে চলবে না। সম্রাট দেখে একজন ডাক্তার এবং দুজন নার্স কেবিনে ঢুকেছে।
এইবার আস্তে আস্তে ও সেই যন্ত্রণাময় মৃত্যুটা অনুভব করবে, যে মৃত্যুটা ওর মা অনুভব করেছিল। ও ভেবেছিল ওর মাকে যে এইভাবে দগ্ধে দগ্ধে মেরেছে তাকে ও আরও বেশি কষ্ট দিয়ে মারবে, কিন্তু ওর পরিণতি যে ওর মায়ের মতোই হতে চলেছে সেটাও ভাবতেও পারেনি। ডাক্তার এসে ওর কাঁধে ইঞ্জেকশন পুশ করে। ওষুধটা ওর শরীরে যেতেই ওর শরীর যেন ভিতর থেকে পুড়ে যেতে থাকে। প্রচণ্ড যন্ত্রণায় ও চিৎকার করতে চাইছে, কিন্তু ওর মুখ থেকে একটি শব্দও বের হচ্ছে না। আর কিছু না পেরে ও চোখ বন্ধ করে নেয়। মৃত্যু আজ ওর হবেই, ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক এক মৃত্যু। সেই মৃত্যুর সময় না হয় ও চোখ বন্ধ করে ওর তরঙ্গিনীর কথাই ভাবুক। এমন সময় অতর্কিতে ওটিতে একজন প্রবেশ করে। এভাবে কে অনুমতি না নিয়ে সোজা অপারেশন থিয়েটারে ঢুকলো সেটা দেখার জন্য সকলে ঘাড় ঘুরিয়ে দেখে। ওদের সামনে দাঁড়িয়ে আছে বৃন্দা। সেই বৃন্দাকে এইভাবে হঠাৎ করে আসতে দেখে সকলেই থমকে যায়। এই অপারেশনটা হবে না, সম্রাটের শরীর যেমন আছে তেমন থাকবে, ওর চামড়া তোলার কোনো দরকার নেই, আপনারা এখান থেকে যেতে পারেন। কি বলছেন কি আপনি? একে বাঁচিয়ে রাখবেন? কিন্তু সব রকম প্রসেসিং তো হয়ে গেছে, আর আপনি যেভাবে যেভাবে বলেছিলেন সেইভাবেই সবটা করা হয়েছে। প্রসেসিং হয়ে যাওয়া মানে তো আর মানুষের মরে যাওয়া নয়। আপনারা এখন বাইরে যান, ওর সঙ্গে আমার কিছু কথা আছে। ওকে আগের মতো সুস্থ করতে হবে, ওকে দ্রুত আগের মতো করার দায়িত্ব কিন্তু আপনাদের। সম্রাটের গায়ে যদি একটাও আঁচড় লাগে তাহলে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। ঠিক 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 আছে, ও হয়ে যাবে, কিচ্ছু হবে না। এই যে ইঞ্জেকশনটা দেওয়া আছে এটাই অ্যান্টিডোট দিয়ে দেব। একদিন মতো টানা ঘুমোবে, তারপর আবারও আগের মতো হয়ে যাবে। থ্যাংক ইউ, এবার আপনারা যেতে পারেন। তবে বাড়ি যাওয়ার এখনই দরকার নেই, পাশের ঘরে যান, সময় মতো ডেকে নেওয়া হবে। আর হ্যাঁ, ভালো কথা, এই ঘরে কি কথা হচ্ছে সেটা শোনার কথা স্বপ্নেও ভাববেন না, কেমন? আপনারা ঘরে যান, অ্যাকাউন্ট চেক করুন, দেখবেন টাকা ঢুকে গেছে। এখানে কি হচ্ছে না হচ্ছে তার কিছুই বুঝতে পারছে না সম্রাট। ও নিজের মৃত্যুর জন্য নিজেকে মনে মনে তৈরি করে নিয়েছিল, সেখানে এইভাবে যে হঠাৎ করে বৃন্দা এসে সবটা বন্ধ করে দেবে ও বুঝতে পারেনি। বাইরে দুজন নিরাপত্তারক্ষী দাঁড়িয়ে আছে, তারা সঙ্গে করে নৃপেন্দ্রকে এই ঘরে দিয়ে যায়। নৃপেন্দ্রকে এখানে ঢুকতে দেখে সম্রাট সমস্ত ভাবনার ঊর্ধ্বে উঠে গেছে। ও একইভাবে তাকিয়ে আছে, যদিও এটা ছাড়া ওর কাছে আর কোনো উপায় নেই। কিরে সম্রাট, কেমন আছিস? এইভাবে যে তুই বেঁচে যাবি সেটা কল্পনা করতে পেরেছিলি? তবে বলতেই হচ্ছে তুই অনেক ভাগ্যবান। ভগবান তোর মধ্যে কই মাছের প্রাণ দিয়ে পাঠিয়েছে। কতবার কত রকমভাবে মরার সামনে চলে গিয়েছিলি, তারপরেও দেখি এখানে এসেছি তোকে বাঁচানোর জন্য। সত্যি ভগবান, উনি যে কখন কাকে বাঁচান আর কখন কাকে মারেন কিছুই বলা যায় না, বুঝলি? তুই নিশ্চয়ই ভাবছিস যে তোকে আমি বাঁচাতে এসেছি কেন। ওয়েল, তুই বাঁচবি কি না এখনো ঠিক নেই, তবে একটা কাজ করলে তুই বাঁচলেও বাঁচতে পারিস। জানিসই তো, নির্মলকে শারণের খুনের দায়িত্ব দিয়েছিলাম। ওর হাত কতটা সূক্ষ্ম, একদম নিখুঁতভাবে ও শারণকে মেরেছিল। তাকে মারার সময় ওর হাতের আংটিটা শারণের বডির কাছে পড়ে গেছে, আর সেটা বিদ্যুৎ পেয়ে গেছে। বিদ্যুৎ নির্মলের সমস্ত লুকোনো সত্যি জেনে গিয়েছে। এখন যে সমস্ত সত্যি জেনে গিয়েছে তাকে তো আর বাঁচিয়ে রাখা যায় না, তাই না? তোকে একটা আমি দায়িত্ব দিলাম, তোর কাজ হবে বিদ্যুৎকে মারা। তাহলে বিদ্যুৎকে যদি মারতে পারিস তবে তোর বাঁচার সুযোগ আসবে। তবে হ্যাঁ, তুই যেরকম ভাবে চালাকি করিস সেটা এবার যদি করার চেষ্টা করিস তাহলে তোর ভালোবাসার তরঙ্গিনীকে কিন্তু আর বাঁচতে দেব না। কিরে বল, কি করবি বল? বিদ্যুৎকে মারবি নাকি
তরঙ্গিনীকেও হারাবি। সম্রাট কিছু বলতে পারে না। ও চোখের পাতা নাড়িয়ে শুধুমাত্র সম্মতি জানালে নৃপেন্দ্রর চোখ দুটো হেসে ওঠে। এই তো সম্রাটবাবু আবার নিজের স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন। এই জন্যই তোকে এত ভালোবাসি আমি। এই রকম অবস্থাতেও তুই সাড়া দিচ্ছিস। তোকে মারার সিদ্ধান্ত নেওয়া সত্যিই আমার ভুল হয়েছিল রে। ঠিক আছে, আজকে তো আর কিছু করতে পারবি না, কালকেই না হয় বিদ্যুতের শেষ দিন হবে। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা প্রেস করে রাখুন।